হাই, দেখে ফেললাম বনলতা এক্সপ্রেস, না সরি বনলতা সেন নামের একটা মুভিটা খুবই কমপ্লেক্স একটা মুভি ছিল। যাই হোক, এইসব ব্যাপারে আমি পরে আসতেছি, শেষের দিকে আসতেছি। তারা একটু বলে নিই যে এবার ঈদে আমি বনলতা সেন মুভিটাকে আমি নাম্বার 3-তে রাখছিলাম দেখার সারিতে। নাম্বার 1 আমি রাখছিলাম রকস্টারকে, নাম্বার 2-তে আমি রাখছিলাম রোহিত। অফকোর্স আমি নিশ্চিত ছিলাম মোটামুটি যে রোহিত সিনেমাটা ভালো হবে। নাম্বার 3-তে ছিল হচ্ছে আমার বনলতা সেন। আমি বনলতা সেন নিয়ে মোটামুটি খুবই এক্সাইটেড ছিলাম। আমি মানে শিওর শট ছিলাম ভালো হবে মুভিটা, এরকম না, আমি খুবই এক্সাইটেড ছিলাম মুভিটা নিয়ে। কারণ এই মুভিটার ট্রেলার যখন আমি রিয়েক্ট করি, মানে তখন আমি জাস্ট মানে ট্রেলারটা যখন আমি দেখছি আর কি, সো এই মুভির ট্রেলার দেখে আমি মানে খুবই ইমপ্রেসড হই। যে কারণ এই মুভিটার ভিজুয়ালি যা দেখাইছিল ট্রেলারে, বা যে এরকম থিম আমি দেখতে পাইছিলাম, সেখানে আমি খুব ইমপ্রেসড ছিলাম যে আচ্ছা একটা ডিফারেন্ট কিছু একটা মনে হয় এবার ঈদে পেতে যাচ্ছি। সো দেখি না কি হয় এবার এই বনলতা সেন মুভিটা। যাই হোক, তো ফাইনালি দেখে ফেললাম বনলতা সেন মুভিটা। অ্যান্ড আমি একে একে আসতেছি। প্রথমেই আসি হচ্ছে মুভিটার ভিজুয়ালি খুবই গুড। সবচেয়ে মানে আমি অফকোর্স এই পুরো টিমকে হ্যাটস অফ জানাইতেই হয় যে তারা এইরকম একটা টাইমে এসে, টাইম বড় কথা না, মানে বাংলার আপামর জনগণ ওই যে ধরেন একটু মার কাট জিনিসপত্র দেখতে পছন্দ করে, হালকা সিলি ব্যাপার দেখতে পছন্দ করে, সেইখানে এইরকম একটা প্লট নিয়ে আসলে তারা যে সাহস করে আগাইছে অ্যান্ড এক্সিকিউট করছে, এটার জন্য জাস্ট হ্যাটস অফ। কারণ হচ্ছে এটা সাহস করাটা ভাই যেন ব্যাপার না, বিরাট গাটসের ব্যাপার, এটা যে কেউ পারবে না। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মুভির লুক অ্যান্ড ফিল যেটা বললাম। আচ্ছা, তার মানে অফকোর্স ট্রেলার যারা দেখছেন তারা আইডিয়া করতে পারতেছেন এখানে জীবনানন্দ দাশ রিলেটেড ব্যাপার স্যাপার আছে, ওনার জীবনের রিলেটেড ব্যাপার হোক বা ওনার কবিতার রিলেটেড ব্যাপার স্যাপার আছে, বা ওনার লেখনী জিনিসপত্র এখানে আছে, ওনার লেখা থেকে নেওয়া হয়েছে অনেক অনেক এলিমেন্টস। অফকোর্স টাইম পিরিয়ডের একটা ব্যাপার আছে যে অনেক আগের, মানে জীবনানন্দ দাশ যখন বেঁচে ছিলেন ওই টাইম পিরিয়ডের প্লাস বর্তমান সময়ের একটা টাইম পিরিয়ড মোটামুটি মিশেল একটা কিছু বলতে পারেন। সো ওই টাইম পিরিয়ডটার মানে মিশেল বলতে এখন কি এক্স্যাক্টলি কি, সেটা তো অফকোর্স জানার জন্য আপনার মুভি দেখতে হবে, আমি তো ডিটেল বলবো না। টাইম পিরিয়ডের কথা যেহেতু বললাম, সেহেতু হচ্ছে ধরেন ওই টাইমটার, মানে জীবনানন্দ যখন বেঁচে ছিলেন ওই টাইম পিরিয়ডটা দেখানো কিন্তু চারটিখানি কথা না। যেমন হচ্ছে ধরেন ওই যে গত ঈদে একটা একটা মুভি মুক্তি পেল না, ওই প্রিন্স, যেখানে কিনা 90s-এর দশকের জিনিসপত্র দেখাইতে চাইছে, বাট দেখা গেছে আধুনিক জিনিসপত্র দেখা গেছে মুভিতে, দেখা গেছে ট্যাক্সি দেখা যাচ্ছে, আরো ধরেন আধুনিক জিনিসপত্র দেখা গেছে প্রিন্স মুভিটাতে। সো আমি যদি ওইটার সাথে এইভাবে কম্পেয়ার করি, টাইম রিলেটেড ব্যাপারটাতে কম্পেয়ার করি, সেখানে এই মুভিটা খুব ভালোভাবে উতরে গেছে। অ্যান্ড যেখানে হচ্ছে আমি প্রেভিয়াস মানে আগের জিনিসপত্র দেখছি, আর ফিল হয়েছে যে না, হ্যাঁ অফকোর্স এটা আগের টাইমের। অ্যান্ড এত সুন্দর সুন্দর কিছু জায়গার ভিজুয়াল দেখানো হয়েছে, সেটা ধানসিঁড়ি নদীর তীরে, অথবা আমার কেন যেন মনে হয়েছে কয়েকটা জায়গায় সিলেট মনে হয়েছে আমার, চায়ের পাতা, যদি আমি শিওর না ওটা সিলেট না সিলেটই ছিল নাকি, বাট খুবই সুন্দর, খুবই ফিল। আমার কাছে মনে হচ্ছে আমি এখনই সিলেট চলে যাবো বা গ্রামে চলে যাবো, গিয়ে থেকে আসবো, এরকম ফিল হইতেছিল। বা হচ্ছে নদীর পাড় দিয়ে যখন হাঁটতেছিল, মানে খুবই ভালো লাগছে। তার উপর আবার ধরেন কিছু কিছু দৃশ্য ছিল যেটা আই থিঙ্ক কাইন্ড অফ বলতে পারেন কিছু ড্রিমি সিকোয়েন্স বা অ্যাবস্ট্রাক্ট চিন্তা ভাবনার কিছু সিকোয়েন্স, যে এগুলো ট্রেলারে ছিল দু একটা। রাস্তায় প্রচুর ধরেন বই পড়ে আছে, রাস্তায় না মানে একটা প্লেসে ধরেন মাটিতে প্রচুর বই পড়ে আছে, একজন বসে আছে একজন দাঁড়ায় আছে, মানে খুবই কাব্যিক একটা অ্যাবস্ট্রাক্ট ফরম্যাটের বেশ কিছু জিনিসপত্র, সেটা একটা দুটা না মাল্টিপল ছিল, ড্রিমি সিকোয়েন্স বলতে পারেন। সো ওই সিকোয়েন্সগুলো খুবই দেখার মতো ছিল, খুবই চমৎকার, ভিজুয়ালি খুবই চমৎকার ছিল, যে বাহ, মনে হচ্ছিল যে বাহ, বাংলা সিনেমাতে একটু ডিফারেন্ট কিছু একটা দেখতেছি, দেখে ভালো লাগতেছিল। এই টাইপের বেশ কিছু ওয়াইড শটে বেশ কিছু সুন্দর সুন্দর সিন ছিল, ঘোড়া নিয়ে যাওয়ার একটা সিন ছিল, খুবই চমৎকার, দেখে মানে খুবই ভালো লাগছে। এরপর আসেন হচ্ছে অভিনয়ের ব্যাপারে আসলে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমি মানে পুরো টাইমটাতে আমি ইনভেস্টেড ছিলাম মুভিটার স্টোরি বুঝতে। সো অভিনয়ের দিকটাতে আমার অত একটা মনোযোগ দেওয়া হয় না। আর অভিনয়ের দিক থেকে আই থিঙ্ক এখানে বলার কিছু নাই, মোটামুটি যারা আর্টিস্ট ছিল সবাই প্রমিনেন্ট আর্টিস্ট, সবাই ভালো অভিনেতা অভিনেত্রী। সো অভিনয় নিয়ে আসলে বলার মতো তেমন স্কোপ আমি দেখি না, কারণ আমি পুরোটা টাইম ইনভেস্টেড ছিলাম স্টোরি নিয়ে। আচ্ছা, গান হয়তো খুব একটা ব্যবহার করা হয় নাই, যা টুকটাক ব্যবহার করা হয়েছে ওই সিচুয়েশনের সাথে যায়, খুবই চমৎকারভাবে যায়। ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়াজ গুড, ভেরি গুড, বাট দ্য থিং ইজ এখানে মিউজিক নিয়ে অনেক অনেক অনেক, যেহেতু ড্রিমি ব্যাপার স্যাপার, এই কাজগুলো যদি ওই যে রোহিত মুভিটার মধ্যে যদি সাউন্ড নিয়ে কাজ করতো না, আই থিঙ্ক এখানে সাউন্ডে খুব বেশি একটা টাইম দেয় নাই, ইনভেস্ট করে নাই টাইমে। যদি মিউজিকে খুব ইনভেস্ট করতো টাইম নিয়ে, রোহিত সিনেমার মতো মিউজিক যদি দিতে পারতো ড্রিমি সিকোয়েন্সগুলোতে, সেই একটা ফিল পাওয়া যেত, যেটা হয়তো খুব একটা কাজ করে নাই। আচ্ছা, এরপর আসেন হচ্ছে এই মুভির মেইন যে ব্যাপারটাতে, সেটা হচ্ছে স্টোরি। আমি আগেই সারেন্ডার করতেছি, এই যে আমি সারেন্ডার করতেছি, আমি এই মুভি আমি বুঝি নাই। আম সরি, আমি আমার লাইফে প্রচুর কমপ্লেক্স মুভি দেখছি, সেটা মুলহল্যান্ড ড্রাইভ বলেন, প্রাইমাল ফেয়ার বলেন,
বা হচ্ছে প্রাইমার বলেন, প্রাইমাল ফিয়ার না সরি, প্রাইমার বলেন, তারপরে হচ্ছে প্রিডেস্টিনেশন বলেন, ডার্ক মানে সিরিজের কথা বলতেছি, ডার্ক বলেন, ওয়েস্ট ওয়ার্ল্ড বলেন, মুভিতে ব্যাকাশি, মুভিতে আর কি কি বলি, ইনসেপশন বলেন, ইন্টারস্টেলার বলেন, তারপরে আর কি কমপ্লেক্স মুভি আছে, জেকবস লেডার বলেন। আমার একটা টাইমেই এরকম ছিল যে হচ্ছে আমি খুঁজে 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 কমপ্লেক্স উইয়ার্ড স্টাফ দেখতাম, যত কমপ্লেক্স যত উইয়ার্ড। আমি আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ইন্টারভিউতে আমি বহুবার বলছি আমাকে যত উইয়ার্ড স্টাফ দিতে পারবেন, হাবি জাবি স্টাফ দিতে পারে। ও একটা মুভির নাম মনে পড়ছে, আ ক্লক ওয়ার্ক অরেঞ্জ, আমার খুবই ফেভারিট একটা মুভি। সো আমি এরকম বহু বহু উইয়ার্ড হাবি জাবি মুভি দেখছি আমার লাইফে। তার মানে এত এত মুভি আমি দেখে শেষ করছি। ও আচ্ছা, টিনেট বলেন বা ক্রিস্টোফার নোলান কেন্দ্রিক মুভি বলেন, এত এত মুভি দেখে শেষ করছি। ওই মুভিসগুলা অ্যাবজর্ব করতে পারছি, ভাল লাগছে, ইন্টারেস্টিং লাগছে, বাট দিস মুভি আমি 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 অ্যাবজর্ব করতে পারিনি। আই এম রিয়েলি সরি। এই টাইপের কমপ্লেক্স মুভিসগুলোতে যেই ব্যাপারটা দেখা যায় সেটা হচ্ছে স্টোরিগত দুর্বোধ্যতা থাকে, অথবা হচ্ছে মানে ভার্বাল ল্যাঙ্গুয়েজগত দুর্বোধ্যতা থাকে। সো দেখা গেছে কোনো একটা স্টোরি, আপনি কমপ্লেক্স একটা স্টোরি আমাকে দেখাইতেছেন, আমি কমপ্লেক্স একটা স্টোরি বুঝতেছি, বাট আপনি সহজ ভাষা ইউজ করতেছেন। হ্যাঁ, মাঝখানে মাঝখানে কঠিন ভাষা থাকতে পারে, বাট আপনি বোঝানোর জন্য অ্যাটলিস্ট মোটামুটি এভারেজ ভাষা ব্যবহার করতেছেন, তখন না আচ্ছা ঠিক আছে স্টোরিটা বুঝলাম। অথবা এমন হতে পারে যে স্টোরি সিম্পল কিন্তু ভাষা খুব কাব্যিক কথাবার্তা বলা হইতেছে, তখন আবার দেখা গেছে আচ্ছা ঠিক আছে ভিজুয়ালি তো আমি বুঝতেছি, কাব্যিক ব্যাপারগুলো ফুল দিন না বুঝলাম, আমার প্যারা নাই। কিন্তু এই মুভিটা হয়েছে বোথ সাইড থেকে ঝামেলাটা হয়েছে যে এইখানে দেখা গেছে ভাষাটাও জটিল, দুর্বোধ্য ভাষা, ওই যে কাব্যিক ভাষা, কবিতার ভাষা, কবিরা নিজেরাই যেখানে অনেক সময় ক্লিয়ারলি তারা বুঝে শুনে লেখে নাই, মানে তার মন চেয়েছে, তার আবেগ ভালো লাগছে, ওই ওয়ার্ডের সাথে ওই ওয়ার্ড গেছে, সবসময় যে তার কথার ওই প্রত্যেকটা লাইনের যে অর্থ ছিল এমনটা কিন্তু না। মানুষ মানে অনেক সময় দেখবে যে গবেষণা করে ফাটায় ফেলে যে আয় হায় কী লিখছে এখানে, কী হইতে পারে। অনেক সময় কবিরা এরকম থাকে যে একটা লাইন উনি জাস্ট এমনিতেই লিখছে, ওনার ভালো লাগছে লিখছে, এরকম প্রচুর ঘটনা ঘটছে। আচ্ছা আমি ওই ডিবেটে যাইতেছি না, ওইটা ডিফারেন্ট ডিবেট, লাইফে কোনোদিন চান্স পেলে করবো। আচ্ছা সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে একে তো হচ্ছে দুর্বোধ্য জিনিসপত্র মানে ল্যাঙ্গুয়েজ দিছে, ভাষা দিছে, যেটা আমরা নর্মাল লাইফে আমরা অফকোর্স আমরা এইভাবে কথা বলি না যে আপনি কপোর্দকহীন মানুষ। হ্যাঁ কপোর্দকহীন আমি বাংলা দ্বিতীয়তে আমি পড়ছি দেখেন আমার মনে আসতেছে, কিন্তু এরকম প্রচুর কঠিন ওয়ার্ড আছে, বাংলা ওয়ার্ড আছে যেগুলো আমরা সচরাচর লাইফে ব্যবহার করি না। সো এই সব ওয়ার্ড ব্যবহার করে যখন একটা দুর্বোধ্য, প্রতিটা লাইনে যদি এরকম হইতে পারে, হ্যাঁ কথার মাঝখানে আপনি একটা দুইটা লাইন বা হচ্ছে 2-3 লাইন 5-10 লাইন না হয় ব্যবহার হতে পারে, কিন্তু প্রত্যেকটা লাইনে যদি হয় কাব্যিক, সেক্ষেত্রে তো এটা অ্যাবজর্ভ করা খুব টাফ। অ্যাটলিস্ট মানে আমার মতো পাবলিকের জন্য টাফ। হ্যাঁ হইতে পারে এই মুভির টার্গেট অডিয়েন্স আলাদা, হইতে পারে যে ধরেন আপনি বাংলা বিষয়ে আপনি অনার্সও না, আপনি ধরেন মাস্টার্স পিএইচডি গবেষণা করছেন, আপনি আপনার এইজ হচ্ছে 35-40 আপ, অ্যান্ড যারা হচ্ছে প্রচণ্ড লেভেলের জীবনানন্দ প্রেমিক, মানে জীবনানন্দর ধরেন তার গোষ্ঠী উদ্ধার করে ফেলছেন, আপনি সব জানেন জীবনানন্দ A to Z জানেন, তার সব বই পড়ছেন, তার সম্পর্কে অনেক বনলতা সেন নিয়ে 3-4 বছর ধরে গবেষণা করতেছেন, সেই ক্ষেত্রে সেই টাইপের মানুষদের বা যারা একদম মারাত্মক লেভেলের সাহিত্যপ্রেমী, আমি সাহিত্যপ্রেমী না তা কিন্তু না, আমি কিন্তু আমার লাইফে কম বই পড়ি নাই। আচ্ছা তারপরেও থাকে হচ্ছে অনেকেই ধরেন প্রচুর মারাত্মক লেভেলের সাহিত্যপ্রেমী, তাদের হয়তো ভালো লাগতেও পারে, বাট আরেক টাইপের আরেক ক্যাটাগরির মানুষ আছে। আমি হচ্ছে এই বনলতা সেন নিয়ে আমি হচ্ছে আমার ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে হচ্ছে এটা আমার কাছে খুব বোরিং লাগলো মুভিটা। ভাই কিছু পাবলিকেশন ছাপায়া পড়ছে তার, হ্যাঁ আপনি মুভি বুঝেন না, আপনি বুঝছেন এটা সবাই বুঝবে না, এই সেই ভাই মানে এদের মধ্যে একটা বড় অংশ আছে যারা হচ্ছে ইন্টেলেকচুয়াল না কিন্তু প্রিটেন্ডার, মানে প্রিটেন্ড করতে চায়, বুঝাইতে চায় আমি খুব ইন্টেলেকচুয়াল। এদেরকে যদি আমি বলি ভাই আপনি আমাকে বলেন তো মুভিটা কি বুঝছেন, সে 5 মিনিট বলতে পারবে না এই মুভি নিয়ে, 5টা লাইন লিখতে পারবে না, 10টা লাইন লিখতে পারবে না, কিন্তু আচ্ছা ঠিকই কমেন্ট করতেছে হ্যাঁ এই মুভি আপনি বুঝবেন না, এটা খুবই উচ্চমর্গীয় মুভি। তো আপনি কি বুঝছেন সেটা আপনি বলেন, আপনি কি বুঝছেন সেটা আপনি কমেন্টে এসে বলেন, সেটা না বললে আপনি বলতেছেন যে তুমি বুঝবে না, অমুক বুঝবে না, তুমি বুঝবে না। আচ্ছা না অ্যাকচুয়ালি কিছু মানুষের অফকোর্স ভালো লাগবে, অ্যাকচুয়ালি ভালো লাগবে, বাট একটা বড় অংশ আছে যারা হচ্ছে প্রিটেন্ডার, মানুষকে বুঝাইতে চায় যে সে খুব অনেক জানে, অনেক বোঝে। কিন্তু স্যাড ব্যাপার হচ্ছে এই রকম প্রিটেন্ডিং ইন্টেলেকচুয়ালস যুগে যুগেই ছিল, এরা কখনোই বর্তমানকে ভ্যালু করতে পারে না, এরা অলওয়েজ অতীত নিয়ে পড়ে থাকে, অলরেডি এস্টাবলিশড কেউ একজন তাদেরকে নিয়ে পড়ে থাকতে চায়, এরা অলওয়েজ সেফ খেলতে চায়। এই যে বর্তমানে যে ধরেন সারাদিন রবীন্দ্রনাথ করে, জীবনানন্দ করে, কারণ এরা জানে যে অলরেডি তারা এস্টাবলিশড সেফ খেলা, যে তারা হ্যাঁ এটা নিয়ে কথা বলে কোনো প্যারা নেই, এই কারণে এগুলো নিয়ে পড়ে থাকে। সেম কাইন্ড অফ মানুষ, সেম কাইন্ড অফ প্রিটেন্ডিং ইন্টেলেকচুয়ালস ওই টাইমেও ছিল। এই মুভিটাতেই তো দেখাইছে যে জীবনানন্দ ভাত খাওয়ার টাকা নাই তার, সে ভাত খাইতে পারতেছে না ভাই টাকার জন্য। কেন তখন কি এই টাইপের ইন্টেলেকচুয়াল মানুষ ছিল না, প্রিটেন্ডিং ইন্টেলেকচুয়ালস মানুষ ছিল না? অফকোর্স ছিল। তারা তখন তাকে ভ্যালু করে নাই, তারা তখন অলরেডি এস্টাবলিশড, ধরেন যে এস্টাবলিশড ওই টাইমে, ধরেন কথা যদি রবীন্দ্রনাথ অলরেডি এস্টাবলিশড হয়ে থাকে, তারা রবীন্দ্রনাথ নিয়ে পড়েছিল, রবীন্দ্রনাথ। জীবনানন্দকে তারা তখন ভ্যালু দেয় নাই।
হ্যাঁ, ভ্যালু দিছে মরার ধরেন ২০ বছর পর, ৩০ বছর পর, ৫০ বছর পর এসে ভ্যালু দিতেছে। কারণ তখন এই যে তখন এস্টাবলিশড হয়ে যাওয়ার পর এই প্রিটেন্ডিং ইন্টেলেকচুয়ালস গুলো তখন তখন শুরু করে দেয়। যারা হচ্ছে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতেছে যে, "ভাই আপনি কি বুঝবেন? এই মুভি জীবনানন্দ আপনি কি বুঝেন? আপনি এগুলা বুঝবেন না। এগুলা উচ্চমর্গীয় জিনিসপত্র। এগুলা আপনার দ্বারা বোঝা সম্ভব নয়।" ভাই ভাই আমি বলতেছি অ্যাজ এ মুভি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। একটা হচ্ছে আমি জীবনানন্দ খারাপ, জীবনানন্দ ভালো না, জীবনানন্দ বুঝি না, আমি এগুলা বলতেছি না। আমি বলতেছি ইট অ্যাজ এ মুভি এরা এই ডিফারেন্সিয়েটও করতে পারতেছে না যে জীবনানন্দ এক জিনিস, এই মুভিটা অন্য জিনিস, এই মুভিটা জীবনানন্দ না, এই মুভিটাকে নিয়ে বাজে কথা বলা মানে জীবনানন্দকে নিয়ে বাজে কথা বলা না। এরা অ্যাজ এ প্রফেসি দাঁড় করাইছে যে এই মুভি তার কাছে বোর লাগতেছে, তার মানে হচ্ছে বনলতা সেন তার কাছে বোর লাগতেছে, মানে হচ্ছে জীবনানন্দ তার কাছে বোর লাগতেছে, এই মুভি ভালো না মানে হচ্ছে আমি বলতেছি জীবনানন্দ ভালো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিফারেন্স। আমি এটা বলতেছি অ্যাজ এ মুভি এটা খুবই বোরিং একটা মুভি, খুবই বোরিং, একটু একটু বোরিং না, খুবই বোরিং একটা মুভি। দ্যাট ডাজন্ট মিন আমি বলতেছি যে এই বনলতা সেন নিয়ে খারাপ কথা বলতেছি বা হচ্ছে জীবনানন্দ নিয়ে খারাপ কথা বলতেছি। এই মুভিটা অ্যাজ এ কনসেপ্ট, অ্যাজ এন আইডিয়া, এটা আউটস্ট্যান্ডিং, ১০-এ ১০, ১০০-তে ১০০ আইডিয়া। আমি এই টাইপের আইডিয়া খুঁজি দেখার জন্য, বাংলাদেশে হইলে ভাই এটা সোনায় সোহাগা আমার জন্য, যেগুলো আমি খুঁজি আর বাংলাতে পাইছি। সেইখানে এই মুভিটা আলটিমেটলি রেজাল্ট গতভাবে এটা বোরিং একটা মুভি হয়ে গেছে। আর বাকিটা অফকোর্স টার্গেট অডিয়েন্সের জন্য, অ্যান্ড আমার ধারণা এই টার্গেট অডিয়েন্স খুবই স্বল্প, এই যে স্পেশালি প্রিটেন্ডিং ইন্টেলেকচুয়ালসদের জন্য মুভি, যারা নিজেরাও বুঝবে না এই মুভি। একশো শুধু বলবো যে কেউ বুঝবে না এই মুভি বোঝার নয়, অথচ সে নিজেই বলতে পারবে না ২ লাইন এই মুভি নিয়ে। আচ্ছা, আমি হচ্ছে মুভিতে ব্যাক করে যেটা বলতেছিলাম যে একে হচ্ছে ভাষা দুর্বোধ্য, স্টোরি দুর্বোধ্য। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি যে হচ্ছে এই মুভির যিনি নির্মাতা উনি হয়তো অনেক ইন্টেলেকচুয়াল মানুষ, আমি ওনার সম্পর্কে ডিটেল জানি না, বাট অনেকেই বলা করতেছে, আমার কমেন্ট বক্সে এসে লিখছে যে ভাই উনি অনেক ইন্টেলেকচুয়াল মানুষ। সো আমার যেটা ধারণা যে হ্যাঁ ঠিক আছে, উনি হয়তো খুব জিনিসটাকে ভাবছিলেন খুব চমৎকার ভাবে, ওনার কল্পনায় জিনিসটা হয়তো আরো আরো ১০০ গুণ সুন্দরভাবে আছে জিনিসটা, বাট উনি এটার এক্সিকিউশনে গিয়ে উনি ওই পারফেক্ট তো কখনোই সম্ভব না, ওইটার ধারে কাছেও আমার ধারণা যেতে পারে নাই। ওনার মস্তিষ্কে ব্যাপারটা যত সুন্দরভাবে আছে, এটা 10% আমার মনে হয় না উনি ফুটিয়ে তুলতে পারছে বা হচ্ছে উনি এক্সিকিউট করতে পারছে ওনার মনের মতো। স্পেশালি মিউজিকের জায়গায় বেশ কিছু হিজিবিজি হয়ে গেছে, অনেক সময় মিউজিক দিয়েও ফিল করানো যায়, বাট আমার মনে হচ্ছে মিউজিকে আরেকটু টাইম নিয়ে যদি এখানে কাজ করতো, এখানে সেই মানে ধরেন এইরকম দুর্বোধ্য অবস্থাতেও জিনিসটাকে সেই আউটপুট নেওয়া যেত। আমি একটা এক্সাম্পল দিই, র্যান্ডম এক্সাম্পল, যেমন হচ্ছে ধরেন আমি বেশ অনেকদিন আগে চোখের বালি নামক একটা মুভি দেখছিলাম, রবীন্দ্রনাথের লেখা। সো আমি ধরেন আমি কিন্তু এই টাইপের প্রচুর স্লো মুভি লাইফে দেখি আর দেখছি, স্পেশাল কলকাতায় তো অহরহ এই টাইপের মুভি হয়, অহরহ আর্ট ফিল্ম হয়। অনেক আর্ট ফিল্মগুলোতে আমি হচ্ছে ধরেন খুবই বোরিং মুভি, বাট আমি টানা ২-৩ ঘন্টা খুবই গোগ্রাসে গিলছি, এরকম বহু আছে। সৃজিত মুখার্জির বহু মুভি আছে আমি টানা দেখছি। আচ্ছা, সৃজিত মুখার্জির কথা বাদ দেন, অন্য যারা আছে তাদেরও আমি খুব গুড অনেক ভালো ভালো আর্ট ফিল্ম আমি দেখছি, কিন্তু এতটা এই মুভির মতো এতটা বোর আমি কখনো ফিল করিনি আমার লাইফ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ কোনো একটা এরকম দুর্বোধ্য ফিল্ম দেখে আমি বোর ফিল করছি। যেটা বলতেছিলাম যে হয়তো বা জিনিসটা ওনার কল্পনায় সেই লেভেলের ছিল, বাট এটা এক্সিকিউশনে এসে ওই লেভেলটা ম্যাচ করতে পারে নাই। হয়তো বা এই স্টোরিটাই, এই পুরো জিনিসটাই, এই পুরো ফিকশন বা নন ফিকশনের মানে মিক্সড এইটা ছিল মুভিটা আর কি। সো এই মিক্সড ব্যাপারটা এটা যদি উনি অ্যাজ এ বই পাবলিশ করতেন, আমার ধারণা উনি চমৎকারভাবে হয়তো বা আমাদেরকে বুঝাইতে পারতেন বা আমি হয়তো বুঝতে পারতাম। বাট ভিজুয়ালি অনেক সময় পারফেক্টভাবে সবকিছু একজন রাইটার তিনি নিজেই নিজের লেখা ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারতেন না। হুমায়ুন আহমেদ স্যার নিজেই ওনার লেখা ঠিকঠাক মতো উনি পারফেক্টভাবে এক্সিকিউট করতে পারতেন না। অফকোর্স এই একটা লিমিটেশন আমাদের থেকেই যায়। সো সেই দিক থেকে আমি পুরো মুভিটা দেখার টাইমে মানে পুরোটা আমি বোর ফিল করছি। বেশ অনেক জায়গায় আমার মনে হয়েছে যে আননেসেসারি জিনিসটাকে কমপ্লেক্স বানানোর ট্রাই করা হচ্ছে, বা এটাতে হচ্ছে ওই যে মঞ্চ নাটক থাকে না, ওই মঞ্চ নাটকের একটা ফিল ছিল, ফ্লেভার ছিল। সো যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেললাম। এই ছিল হচ্ছে অল ওভার মুভিটা নিয়ে। মুভিটা ভিজুয়ালি দেখতে আমার খুবই ইমপ্রেসিভ, খুবই ভালো লাগছে, বাট খুবই বোরিং একটা মুভি। সরি টু সে, অ্যাজ এ কনসেপ্ট, অ্যাজ এন আইডিয়া, এটা খুবই আউটস্ট্যান্ডিং একটা মুভি। অ্যাজ এ মুভি এটা অত একটা জমে নাই। সো এই জিনিসটা হয়তো বা এখন একমাত্র তো রিলিজ হয়েছে, আরো কয়েকদিন গেলে ব্যাপারটা হয়তো বা তখন আর কি ফুল সিনারিওটা সামনে আসবে। কারণ হচ্ছে এখন ওই যে প্রিটেন্ডিং ইন্টেলেকচুয়ালসদের ভিড়ে আসলে অ্যাকচুয়াল রিভিউগুলো সামনে আসতেছে না, বা অ্যাকচুয়াল কমেন্টগুলো সামনে আসতেছে না, যেটা হয়তো আগামী কয়েকদিন পরেই চলে আসবে। সো আমি যারা দেখছেন অলরেডি মুভিটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা একটু কমেন্ট করে দেন, ওই যে ওই প্রিটেন্ডিং ইন্টেলেকচুয়ালস না হয়ে নর্মালি কমেন্ট করে দেন যে হচ্ছে আপনাদের মুভিটা অ্যাজ এ মুভি কেমন লাগছে। যাই হোক, এই ছিল হচ্ছে মুভিটা নিয়ে আমার কথাবার্তা। যাই হোক, ভালো থাকবেন সবাই। আর যদি কারো মনে আমার কথাতে কষ্ট পেয়ে থাকে না, আই এম রিয়েলি সরি। আমি জানি আমার এই কথাগুলো নিয়ে অনেকেই হয়তো অনেক কথাবার্তা বের করবে, অনেক কথাবার্তা বলবে। যাই হোক, দেখা যাক কি হয়। টাটা।